এই হলো বিহার, যেখানে পাহাড়, জঙ্গল, গিরিখাত, নদী, ঝর্ণা ও ইতিহাসের মেলবন্ধনে তৈরি হয়েছে অসাধারণ সুন্দর জায়গা কাইমুর। এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে সহজে দুদিনে ঘুরে দেখবেন কাইমুর। কাইমুর ঘোরার জন্য হাওড়া থেকে যেতে হবে বিহারের সাসারাম জাংশন। সাসারাম যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। পশ্চিমবঙ্গ থেকে এক রাতের যাত্রাতেই সহজে সাসারাম পৌঁছে যাওয়া যায়। হাওড়া থেকে রাত 11:40 মুম্বাই মেল ধরে আমরা এগিয়ে চললাম সাসারামের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছি আসবো কিন্তু আসা আর হয়ে উঠছে না। তো এবার ফাইনালি যেই একটা ছোট্ট সুযোগ পেয়েছি, আমরা চলে এসেছি কোথায় দেখুন, আমরা এসে গেছি সাসারাম জাংশন। এখন বেরিয়ে প্রথম যেটা কাজ সেটা হলো হোটেল খোঁজা। গাড়ি আমাদের আগে থেকেই ঠিক করা আছে, দেখি সেই গাড়িও এসে উপস্থিত হয়েছে কিনা। সেই গাড়ি করে প্রথম খুঁজতে বেরোবো হোটেল, তারপর এই জায়গাকে এক্সপ্লোর করব। যদিও বর্তমানে সাসারাম স্টেশনের রেনোভেশনের কাজ চলছে, তবুও স্লোপ থাকার কারণে মালপত্র নিয়ে ওভারব্রিজে উঠতে অসুবিধা হয় না। আমরা ফ্ল্যাগ পয়েন্টের নিচে এসে দাঁড়ালাম। বেশ বর্ধিষ্ণু শহর সাসারাম। স্টেশন চত্বরের ভিড়ভাট্টা চোখে পড়ার মতো। আমরা যদিও আগে থেকেই গাড়ি বুক করে এসেছি, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে সেখান থেকেও দরদাম করে গাড়ি ঠিক করতে পারেন সাসারাম ঘুরে দেখার জন্য। আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ সুরি এটি নির্মাণ করেন। এর বিস্তৃতি দিল্লি থেকে কলকাতা অবধি। সাসারামে 500 থেকে 5000 বিভিন্ন বাজেটের হোটেল আছে। আমরা আমাদের পছন্দ মতো একটা হোটেলে উঠলাম। সাসারামে অনেক হোটেল রয়েছে, তো আপনারা ইচ্ছা মতন হোটেল নিজেরা পছন্দ করে থাকতেই পারেন। আমরাও সেরকমই একটা হোটেল বুক করে নিয়েছি। এই হোটেলটা স্টেশনের বেশ কাছেই এবং ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলি, আর ভালোও লাগলো দেখে। এই হচ্ছে আমাদের রুম, এসি রুম, আর এখানে টিভি রয়েছে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এই জায়গাটা একটা মিনি ফ্রিজ রয়েছে। এদিকটা একটা এরকম বসার জায়গা রয়েছে, আর এখানে ওনারা ছোট ছোট দুটো জলের বোতল আগে থেকেই দিয়েছেন। আর এবার আসুন টয়লেটটা দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা, আর গরম জল সারাক্ষণ অ্যাভেলেবেল, এটাই দরকার। আর এখানে একটা সুন্দর ছোট্ট যেরকম হয় বাথ কিট, সেটাও দিয়েছেন। তো সব মিলিয়ে ঠিকঠাক আছে ছোট্ট একটা উইকেন্ড ট্রিপের জন্য। বেশ ভালো লেগেছে আমাদের এই হোটেলটা। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা আমরা আজকেই অপ্ট করেছি। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেস্তোরাঁয় চলে এলাম। আমরা ঝটপট ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আমরা প্রথমেই এগিয়ে চললাম শেরশাহ সুরির সমাধিক্ষেত্র দেখার জন্য। প্রথমেই আমরা চলে এসেছি শেরশাহ সুরির টম্ব দেখতে। আর এখানে এসে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। সাথে গাড়ি থাকলে এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তার জন্য আলাদা পার্কিং ফি লাগবে। আপাতত টিকিটটা কেটে নিই, ওইদিকে যাওয়া যাক। ট্যুর প্ল্যানার ব্লগ মানেই সপ্তাহান্তে ঘুরে বেড়ানোর নতুন নতুন জায়গার হদিশ। আর ঠিক সেরকমই এবারও আমরা নতুন জায়গার খোঁজে একটা ছোট্ট ছুটিতে এসে পৌঁছে গেছি বিহারের সাসারামে।
সাসারাম নামটার সাথে যার কথা প্রথমেই মনে আসে শেরশাহ সুরি। আমরা এখন রয়েছি শেরশাহ সুরির টম্বের সামনে। প্রথমেই দেখুন জায়গাটা, এত অসাধারণ আফগান স্থাপত্যের একটা নিদর্শন। চারদিকে এরকম জলাধার আর তার মাঝখানে অসাধারণ লাগছে দেখতে। এখানে বেশিরভাগটা জুড়েই রয়েছে ইটের কাজ আর তার সাথে মাঝে মাঝে পাথরের অসম্ভব সুন্দর একটা কাজ। আর এই শেরশাহ সুরি, তার কথা বলতে গেলেই যেটা প্রথম বলতে হয়, তিনি ছিলেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তিনিই কিন্তু মুঘল সম্রাট হুমায়ুনকে পরাস্ত করেন এবং তারপরে মুঘল সাম্রাজ্যের পতনের পর তিনি সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। যদিও তিনি কিন্তু মাত্র 5 বছর রাজত্ব করতে পেরেছিলেন, তারপরে তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় এবং এই হলো তার সমাধিস্থল। ইতিহাস থমকে দাঁড়িয়ে থাকে আর বহমান সময়ের সাথে পা মিলিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এবার যাচ্ছি রোহতাস বন পরিমণ্ডলের অন্তর্গত কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত 3টি ওয়াটারফল দেখতে। এখানে ঢোকার আগে গাড়ির এন্ট্রি করতে হয়। জায়গাটা পাহাড়ের ওপর অবস্থিত। রাস্তার হাল বেশ খারাপ, তবুও এখানে অটো, বাইক, টোটো, ট্রাক্টর, গাড়ি সব চেপেই উৎসাহী মানুষেরা আসেন। জায়গাটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। বর্ষার সময় জলপ্রপাতের রূপগুলো একেবারে বদলে যায় আর এই সময়তে জলপ্রপাতগুলো ঘুরে দেখতে বেশি ভালো লাগে, কারণ একদম জলে টইটুম্বুর হয়ে থাকে। সেই রকমই ঘুরতে ঘুরতে বৃষ্টি মাথায় নিয়েই মেঘলা আকাশ বৃষ্টির দিনে আমরা এসে পৌঁছে গেছি এখন যে জায়গাটা, এটা হচ্ছে মানসার কুণ্ড। একটাই ওয়াটারফল, সেটা ওপরের দিকে সীতাকুণ্ড, মাঝখানে মানসার কুণ্ড এবং নিচে ধোয়াকুণ্ড নামে পরিচিত। তো এইখানে দেখুন প্রচুর স্থানীয় মানুষজন ভিড় করেছেন। পিকনিক একটা মুড, মানুষজন ভিড় করেছেন। তারা এখানে দেখুন স্নান করছেন, পিকনিক করছেন আর নিজেদের মতন করে এনজয় করছেন। সপ্তাহান্তে বা ছুটির দিনে ভালোই ভিড় হয় এখানে, তাই ওই সকল দিনে এলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। এরপর আমরা ধোঁয়াকুণ্ডের দিকে এগিয়ে চললাম। এই কৈমুর পর্বত বিন্ধ্য পর্বতের অংশ। বিন্ধ্য পর্বত ভারতের প্রাচীনতম পর্বত। কৈমুর শ্রেণীর মধ্যে আমরা এখন যে অংশটিতে আছি, এটি রোহতাস মালভূমি নামে পরিচিত। আমরা এবার এগিয়ে চললাম রোহতাস মালভূমিতে সৃষ্ট আরেক সুন্দর ঝর্ণা তুতলা ভবানীর দিকে। এদিকে খাবার দাবার খুব একটা পাওয়া যায় না, তাই আমরা মা তারাচণ্ডী মন্দিরের সামনে থেকে ভুট্টা নিয়ে নিলাম। আমরা মা তুতলা ভবানী ইকো পর্যটন স্থলের এন্ট্রি পয়েন্টে এসে পৌঁছে গেলাম। এরপর আর গাড়ি যায় না, এখান থেকে টোটো নিতে হবে। ভাড়া জনপ্রতি 10 টাকা, পুরো টোটো রিজার্ভ করলে 50 টাকা। আমরা এখন এসে পৌঁছে গেছি তুতলা ভবানী ইকো পর্যটন স্থলে। আর পিছনেই বইতে দেখুন ওয়াটারফলটা ঝরে পড়ছে আর ওই দূরে দেখা যাচ্ছে না এখান থেকে, হয়তো সেখানেই রয়েছে মন্দিরটা। মন্দিরে যাওয়ার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। এইখানে টিকিট দেখিয়ে তারপরে ওপরে উঠতে হবে। আর ওই যে এরকম সিঁড়ির মতন একটা ব্রিজের মতন করা আছে, ওটা দিয়েই যেতে হবে মন্দিরের কাছে অবধি।
যাওয়ার রাস্তাটাও বেশ মজাদায়ক, এইরকম একটা ঝুলন্ত ব্রিজ, তার উপর দিয়ে যাওয়া, আর সামনের ভিউটা দেখুন, এত সুন্দর একটা ওয়াটারফল ঝরে পড়ছে, আর ওই যে মন্দিরটা, ওইখানেই মানুষরা সব এগিয়ে চলেছেন। এখানে যেহেতু মন্দির, তাই জন্য প্রচুর পুণ্যার্থী ভিড় করেছেন, আর এখন শ্রাবণ মাস চলছে, তার জন্য ভিড়টা আরও বেশি। আর মহিলাদের স্নান করার পর চেঞ্জিংয়ের জন্য কিন্তু বন্দোবস্ত রয়েছে, ব্যবস্থা সবই রয়েছে, কিন্তু উত্তাল জলরাশি। আমরা টোটো ধরে আবার ফেরার পথ ধরলাম। এবার আমরা এগিয়ে চললাম কৈমুর রেঞ্জে অবস্থিত রোহতাস মালভূমির আরেক সুন্দর জলপ্রপাত দেখার জন্য। আজকে সারাদিনের ঘোরাঘুরির পর সন্ধে নামার ঠিক আগে আমরা এসে পৌঁছেছি কাশিশ ওয়াটারফলের সামনে। গাড়ি পার্কিংয়ে রয়েছে, আর আমরা এগিয়ে যাচ্ছি কাশিশ ওয়াটারফল দেখতে। আর আমাদের সাথে সাথেই বৃষ্টিও কিন্তু আমাদের সঙ্গ নিয়েছে, সেও মোটেই আমাদের পিছন ছাড়ছে না। কাশিশ ওয়াটারফল জঙ্গলের ভেতরে অবস্থিত, কিন্তু স্থানীয় মানুষেরা জানালেন খুব একটা জল নেই। এদিকে সন্ধেও নামছে, তাই জঙ্গলের পথে আর না হেঁটে ফিরে এলাম। ড্রোন ভিউ রইল আপনাদের জন্য। আমরা এবার এগিয়ে চললাম আজকের শেষ গন্তব্য ইন্দ্রপুরা ড্যামের দিকে। সোন নদীর ওপর অবস্থিত এই নদী ব্রিজের ওপর দিয়ে গাড়ি করে যেতে যেতে আমরা এখন দাঁড়িয়েছি ইন্দ্রপুরা ড্যাম দেখতে। এখন বর্ষার সময় সোন নদীতে প্রচুর জল, আর ড্যামের যে গেট সেটা খোলা, এই যে জল ছাড়ছে, মানে ভয়াবহ একটা দৃশ্য। এই জন্যই সোন নদীকে বলে বিহারের দুঃখ, কারণ সোন নদীতে এত জল, দুকুল ছাপিয়ে জল যখন বয়ে যায় তখন চারপাশে বন্যা হয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির শেষে আমরা এবার হোটেলে ফেরার পথ ধরলাম। হাতে সময় থাকলে আপনারা মা তারাচণ্ডী মন্দিরটি ঘুরে দেখতে পারেন। সারাদিন ঘোরাঘুরির মাঝখানে এটা ওটা সেটা করে মুখ চললেও প্রপার লাঞ্চ তো হয়নি, আর হোটেলে ফিরে এসেই মনে হচ্ছে যত রাজ্যের খিদে পেয়েছে। অনেক ভেবেচিন্তে আমরা লেমন হানি টি বলেছিলাম, তো তার জন্য এখানে গরম জল দিয়েছে, আর এখানে রয়েছে টি ব্যাগ, গ্রিন টির ব্যাগ, কিন্তু হানি দেখতে পাচ্ছি না। আর আমরা বলেছিলাম চিজ বল, কর্ন চিজ বল, এই যে কর্ন চিজ বল এসে গেছে। রাতেও রুমেই ডিনার সার্ভ করে গেল। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ অনেকগুলো জায়গা ঘোরার আছে। শহর ছেড়ে বাইরে বেরোতেই কৈমুর রেঞ্জের সুন্দর রূপ দেখে মুগ্ধ হতেই হয়। বর্ষার সমগ্র কৈমুর রেঞ্জ জুড়ে ছোট বড় অনেক জলপ্রপাত সৃষ্টি হয়। পথে চলতে চলতে এমনই অনেক জলপ্রপাত নজরে আসে। আমরা করমচাট ড্যামের দিকে এগিয়ে চললাম। সাসারাম শহর থেকে করমচাট ড্যামের দূরত্ব 41 কিলোমিটার। যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। আমরা করমচাট ড্যামের কাছে পৌঁছে গেলাম।
আমরা এখন চলে এসেছি করমচট ড্যাম দেখতে। দুর্গাবতী নদীর ওপর এই ড্যামটাও ভীষণ সুন্দর, আর তার সাথে চারদিকের ভিউটা দেখুন, পুরো চারদিক পাহাড় দিয়ে ঘেরা, আর পাহাড়ের স্ট্রাকচারগুলোও একদম অন্যরকম। তো জায়গাটার সিনিক বিউটিটা ভীষণ সুন্দর। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। বোটিং ফি জনপ্রতি 100 টাকা। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আপনারা চাইলে পাশেই পাহাড়ের উপর অবস্থিত শেরগড় ফোর্টটা ঘুরে নিতে পারেন। আমরা এগিয়ে চললাম অধরা পাহাড়ের উপর অবস্থিত তেলহার কুঞ্জের দিকে। করমচট থেকে তেলহার কুঞ্জের দূরত্ব 54 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমরা তেলহার কুঞ্জের এন্ট্রি পয়েন্টে এসে পৌঁছলাম। এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা এবং গাড়ির জন্য 20 টাকা। অনেকটা পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি তেলহার কুঞ্জ। প্রথমে ভগবানপুর পৌঁছতে হয়েছে, তারপর অধরা পাহাড়ের এই তেলহার কুঞ্জ জলপ্রপাত দেখতে আমরা এসে পৌঁছে গেছি। এই জলপ্রপাতকে ঘিরে এখানে একটা পার্ক মতন গড়ে উঠেছে, আর এখানে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়েছে পার হেড। এছাড়া গাড়ির জন্যও রয়েছে, মানে 4 হুইলারের জন্যও রয়েছে 20 টাকা চার্জ। সামনেই রয়েছে ওই দিকটায় জলপ্রপাত, ওদিকটায় আমরা যাচ্ছি। ওখানে প্রচুর মানুষ ভিড় করেছেন, সব পিকনিক করতে এসছেন। আর পিকনিক করতে এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন চারদিকে প্রচুর এরকম প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটাই মন খারাপ করে। আমরা মজা করি ঠিকই, কিন্তু পরিবেশের কথাটা ভাবি না। তাই একটু যদি সচেতন হওয়া যায়, তাহলে পরে যারা আসবে তারাও জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলুন এখন ওই দিকে যে ওয়াটারফলটা রয়েছে ওইদিকে যাওয়া যায়। তেলহার কুঞ্জ ওয়াটারফলকে ঘিরে এই যে পার্কটা, এটা বিশাল বড় জায়গা জুড়ে জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট মতন করা রয়েছে। এক একটা জায়গা থেকে এক এক রকম ভিউ পাওয়া যাচ্ছে। তো গাছগাছালির আড়াল থেকে মাঝে মাঝে অবস্টাকল হচ্ছে বলে আমরা আরও খানিকটা এগিয়ে যাচ্ছি। ওখানে অনেক মানুষ ভিড় করেছেন, আশা করা যায় ওখান থেকে আরও সুন্দর একটা ভিউ পাবো, আর সেটা তখন আপনাদের সাথে শেয়ার করব ওই দিকে। সুরারা নদীর ওপর এই তেলহার কুঞ্জ ওয়াটারফল সৃষ্টি হয়েছে। উচ্চতা 80 মিটার। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ক্যান্টিন আছে, শৌচালয়ের ব্যবস্থাও আছে। আমরা ফেরার পথ ধরলাম। তেলহার কুঞ্জ ওয়াটারফল দেখে আমরা ফেরার পথে এখান থেকে কিনে নিয়েছি প্যাঁরা। বেশ নাম শুনেছিলাম, দাদাই বলছিলেন প্যাঁরা খুব ভালো। তো প্যাঁরা আমরা যে ধরনের দেখে অভ্যস্ত, যেরকম শেপের যেরকম টেস্টের, তার থেকে একটু ডিফারেন্ট, কিন্তু খুবই ভালো খেতে, একদম নরম। তো মিষ্টি হিসাবে ভীষণ ভালোই লাগলো। আর বাঙালিরা তো একটু খাওয়া দাওয়াতে ভালোই বাসে, ভালোই লাগবে যদি একটু টেস্ট করেন। আমরা এবার যাব কর্কটগড় ওয়াটারফল দেখতে। বিহার ও ইউপির বর্ডারে এই ওয়াটারফল অবস্থিত। এই জায়গাটি ভাবুয়া রোড স্টেশন থেকে কাছে হয়। তেলহার কুঞ্জ থেকে দূরত্ব 58 কিলোমিটার। যেতে সময় লাগবে আরো 2 ঘন্টা। তবে পুরো পথ জুড়ে কৈমুরের অপরূপ শোভা আপনাকে পথের ক্লান্তি ভুলিয়ে দেবে। কর্কটগড় যাওয়ার পথে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগদাহা ড্যাম। আর এই চারদিকটা পুরো সবুজ হয়ে আছে। বর্ষার সময় যেটা হয়, চারদিকে প্রকৃতি একদম সবুজ হয়ে থাকে। আর এখানে প্রচুর মানুষজন এসে মজা করছেন। আমাদেরও মনে হচ্ছে বেশ হাতে সময় থাকলে খানিকক্ষণ দাঁড়িয়ে এখানটা কাটানো যেত, কিন্তু সেই উপায় নেই। অনেকটা পথ এখনো চলার বাকি, কিন্তু তার মাঝখানে এই জায়গাটা এত সুন্দর, একবার দাঁড়াতেই হলো।
এই পয়েন্ট থেকে লেফট টার্ন নিয়ে পাহাড়ে উঠতে হবে। কিছুটা ওঠার পরেই একটা চেকপোস্ট এলো, আমাদের ওই দূরের পাহাড়টা পেরোতে হবে। প্রকৃতি অসাধারণ সুন্দর এখানে, তবে রাস্তার অবস্থা ভালো নয়। বৃষ্টি মাথায় নিয়ে আমরা কর্কটগড়ের চেকপোস্টে এসে পৌঁছলাম। দিনের একদম শেষে বৃষ্টি মাথায় করে আমরা এসে পৌঁছে গেছি কর্কটগড়। অনেকটা পথ, আমাদের মতন আপনারা ভুল করবেন না, সকাল সকাল আসার চেষ্টা করবেন আর হাতে একটা পুরো দিন রাখবেন কর্কটগড়ের জন্য, তাহলে অনেক ভালো করে এনজয় করতে পারবেন। এখানে একটা ভীষণ সুন্দর জলপ্রপাত রয়েছে, সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। বৃষ্টিতে দেখছেন ভিজছি অলরেডি। আর এখানে পার্কটাও বিশাল বড়, সেই জন্য পার্কটা ঘুরতে হলে কিন্তু সত্যি অনেকটা সময় লাগবে। আর টাইমিংয়ের একটা ব্যাপার রয়েছে, 4টের পরে এন্ট্রি করতে দেয় না, তো সেটা মাথায় রেখে এই প্ল্যানটা করবেন। কর্কটগড় জলপ্রপাত দেখতে আমরা চলে এসেছি। আর এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন, পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে জলপ্রপাত, কর্মনাশা নদীর ওপর এই জলপ্রপাত, আর তার সাথে বৃষ্টিও হচ্ছে সেই রকমভাবেই, ভিজেও যাচ্ছে। কর্কটগড় জলপ্রপাত দেখতে এলে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে চারদিকে বোর্ড, এবং সেখানে লেখা আছে যেখানে কুমির আছে। হ্যাঁ, সত্যিই কুমির আছে, কিন্তু এত সহজে তো দেখতে পাওয়া যাবে না, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। আর এই যে জায়গাটা লোকেশন ওয়াইজ, এটা হচ্ছে বিহার আর ইউপির বর্ডারে, এই ওই দিকটাতেই হচ্ছে ইউপি। আমরা এবার ফেরার পথ ধরলাম। বর্ষায় বৃষ্টি ভেজা গ্রাম্য বিহার যে এভাবে আমাদের মুগ্ধ করবে তা কল্পনাও করিনি। আপনারা অবশ্যই একবার ঘুরে যান বিহারের কৈমুর থেকে, প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। আমরা হাবুয়া রোড পৌঁছে ট্রেন ধরে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।